জাঙ্কুক ওর দিকে প্রতিটা কদম এগিয়ে আসার সাথে সাথে ওর হৃদস্পন্দন বেড়ে চলল। চোখ বুজে নিল ও প্রাণপ্রিয় স্বামীর হাতে এই মুহূর্তে মৃত্যুবরণ করার জন্য, মৃত্যুকে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করে নিল ও। আর তার কিছুক্ষণ পরেই নিজের খুব কাছে জাঙ্কুকের উপস্থিতি অনুভব করলো তে। জাঙ্কুকের ভারী নিঃশ্বাস পড়ছে ওর মুখের উপর, আর সেই সাথে ও অনুভব করলো জাঙ্কুকের শরীরে কিলবিল করতে থাকা অজস্র সাপ। জাঙ্কুক ওইভাবে দাঁড়িয়ে রইল তের সামনে, ওই তির্যক চোখে তেকে দেখতে থাকলো ও। হঠাৎ করে তের জল শক্ত হয়ে এলো, হারিয়ে যাওয়ার সাহস ফিরে এলো হঠাৎ করে। ও মনে মনে দৃঢ় বিশ্বাস নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, এটা জেনে যে জাঙ্কুক ওর কোনো ক্ষতি করবে না। জাঙ্কুক তো ওকে ভালোবাসে, ও তো তার স্ত্রী। জাঙ্কুক ওকে কেন আঘাত করবে? মোটে জাঙ্কুক আঘাত করবে না ওকে। এতক্ষণ তো ওর জাঙ্কুক স্বাভাবিকই ছিল, এই সবগুলোর ছোঁয়া পেয়ে জাঙ্কুক এমন অস্বাভাবিক হয়ে গেছে। এদের মাঝেই কোনো ঝামেলা লুকিয়ে আছে যা ও বুঝতে পারছে না। ওর চোখ মেলা প্রয়োজন এখনই। এইভাবে ভয় পেয়ে চোখ বন্ধ করে রেখে কিছুই হবে না। কিছুক্ষণ ভেবে চিন্তে নিজের মনের সাথে যুদ্ধ করে আচমকা চোখ মেলতে, আর চোখ মেলে জাঙ্কুকের শরীরে জড়ানো একটা কুচকুচে কালো সাপকে মুখ তুলে একেবারে ওর ঠোঁটের কাছে এগিয়ে থাকতে দেখলো। সেটা লকলকে কালো জিহ্বা থেকে থেকে বের হচ্ছে। চোখে তার অদ্ভুত দৃষ্টি তের দিকে নিবদ্ধিত, যেন জিহ্বা দ্বারা এখনই তের ঠোঁট ছুঁয়ে দিবে সাপটা। হঠাৎ করে সামনে সাপের চেহারা পেয়ে তে নিজের অজান্তেই চমকে উঠে আকস্মিক ভাবে ক্ষিপ্র গতিতে সাপটার গলা ধরে টেনে ছুঁড়ে ফেলে দিল এক পাশে। কিন্তু সাপটাকে ছোঁয়ার সাথে সাথে সাপটার গলাটা যেন পড়ে গেল। সাপটার গলা থেকে ধোঁয়া উঠতে লাগলো, পোড়া মাংসের গন্ধে বাগানটা ভরে উঠলো যেন। সাপটা মাটিতে পড়ার সাথে সাথে কিছুক্ষণ ছটফট করে ছুটে পালালো ঝোপঝাড়ের আড়ালে। তে অবাক দৃষ্টিতে একবার সেই সাপটার দিকে দেখলো, তারপর দেখলো নিজের হাতখানা। এদিকে সাপটা জাঙ্কুকের দেহ থেকে হঠাৎ করে ছুটে যাওয়ায় জাঙ্কুক যেন টালমাটাল হয়ে গেল, ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হলো ও। তে তখনই বুঝে গেল ওর কি করতে হবে। সাথে সাথে জাঙ্কুকের একেবারে কাছে এসে জাঙ্কুককে নিজের সমস্ত শক্তি দিয়ে প্রাণপণে জড়িয়ে ধরলো সমস্ত কিলবিল করা সাপ শুদ্ধ। আর সাথে সাথে ওর স্পর্শ পাওয়া সমস্ত সাপ যেন নিজেদের শরীরে অদ্ভুত ধরনের যন্ত্রণা অনুভব করলো। একে বেঁকে ছটফট করতে করতে যেরকম ভাবে ছুটে ওরা এসেছিল, ঠিক সেভাবেই পড়ে যাওয়া প্রায় অর্ধগলিত শরীর নিয়ে যে যেদিকে পারলো ছুটে পালালো। যে সাপগুলোর শরীরে তেল স্পর্শ লাগলো না, সেগুলো অন্যগুলোর তাপে আর চাপে জাঙ্কুকের শরীরটা ছেড়ে দিয়ে পালিয়ে গেল। তে খেয়াল করলো সাপগুলো এতক্ষণ জাঙ্কুককে কামড়ে ধরেছিল। যেখানে যেখানে ওরা কামড়েছে সবখানে দুইটা দাঁতের দাগ বসে গিয়ে নীল হয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সে দাগগুলো মুহূর্তেই আবার মিলিয়ে যাচ্ছে। তে বুঝলো জাঙ্কুকের এত ভয়ঙ্কর রূপের কারণ। কয়েকদিন পর পর জাঙ্কুক ছাদ থেকে লাফ দিয়ে আসলে এদিক কেন আসতো এতদিনে বুঝে গেল ও। কিন্তু কেন আসবে ও নিজের ক্ষতি করার জন্য? সাপগুলো তো ওর শরীরে বিষের পরিমাণ আরো বাড়িয়ে দিচ্ছে, তারপর ও কেন আসে এখানে? নাকি ওর অভ্যাস হয়ে গেছে সাপদের বিষটা? ওর ওই হঠাৎ অসুস্থতা কি এই বিষের অভাবের কারণেই? কিন্তু এদিকে জাঙ্কুকের শরীর থেকে সবগুলো সাপ এক ঝটকায় ছুটে যাওয়ায় জাঙ্কুক নিয়ন্ত্রণ হারালো নিজের উপর থেকে। টালমাটাল হয়ে পড়া যেতে নিল ও। আর তারপর নিজেকে সামনে নিয়ে প্রচন্ড ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল ও। দাঁতে দাঁত চেপে মুখ দিয়ে অদ্ভুত চাপা গড় গড় শব্দ করতে করতে ও এগিয়ে গেল তের দিকে। তে ভয় পেল না, সেখানে দাঁড়িয়ে রইল। জাঙ্কুকের কোনো ক্ষতি করবে না সে বিশ্বাসে জীবনের ঝুঁকি নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল ও, এক পাও নড়ল না। জাঙ্কুক ক্ষিপ্ত হয়ে এগিয়ে এলো তের দিকে। এই মুহূর্তে ওর প্রাণপ্রিয় স্ত্রী ওর তেকে ও চিনতে পারলো না। ক্ষিপ্র গতিতে তেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজের সামনে থেকে। ধাক্কা খেয়ে তে ছিটকে গিয়ে বাড়ি খেলো পেছনের দেয়ালে। আর তারপরেই জাঙ্কুক বিদ্যুৎ গতিতে তের কাছে এসে তের গলা ধরে উঁচু করে এক ঝটকায় উপরে উঠিয়ে নিজের উচ্চতার করে নিল। তের পা শূন্য থেকে উপরে উঠে এলো প্রায় 1 ফুট। জাঙ্কুকের ইস্পাত কঠিন হাতের চাপে দম বন্ধ হয়ে আসলো ওর। আর তারপরে জাঙ্কুক ওর গলা চেপে ধরে ক্ষিপ্র গতিতে ওকে টেনে নিজের মুখের কাছে নিয়ে এসে ওর গলা আর বিউটি বোনের মাঝখানে বসিয়ে দিল ওর বিষদাঁত, আর ছুঁয়ে দিল ওর মারাত্মক বিষাক্ত ভেনমের খানিকটা তের গলাতে। আর সে ভয়ঙ্কর কামড়টা দিয়েই আবার তেকে ছুড়ে দিল পেছনে থাকা দেয়ালের দিকে। ছিটকে পড়ে দেয়ালে বাড়ি খেয়ে মাটিতে আছড়ে পড়লো তে। অসহ্য যন্ত্রণা দিয়ে ভীমনটা সারা শরীরে ছড়িয়ে পড়তে লাগলো ওর। মুখটা ওর এখনো জাঙ্কুকের দিকে ফেরানো। জাঙ্কুক নিজের হুঁশে নেই, উন্মাদের মতো মাটিতে হাঁটু গেড়ে বসে অর্থহীন আর্তনাদ করতে থাকলো ও। মাটিতে আছড়ে পড়া তের চোখ দুটা বিষের প্রভাবে ধীরে ধীরে বন্ধ হয়ে আসতে লাগলো। তবুও শেষবারের মতো বড় বড় করে চোখ মেলে একবার জাঙ্কুকের চেহারাটা দেখে নিল ও। হাঁটু গেড়ে বসা জাঙ্কুকের বিশাল শরীরটা ধীরে ধীরে মাটিতে শুয়ে পড়লো। কণ্ঠস্বর স্থিমিত হয়ে এলো। আর তারপর জ্ঞান হারালো জাঙ্কুক। অসহায় চোখে জাঙ্কুকের এই মাটিতে পড়ে যাওয়ার দৃশ্য অবলোকন করে তের চোখ দুটা বন্ধ হয়ে গেল একেবারে।
রাত নেমে এসেছে ধরণীতে। পাতাদের ল্যাবে মাটিতে পড়ে আছে দুজন মানবী। কতটা সময় পার হয়ে গেছে তার কোনো হিসাব নেই। রুমে থাকা জাঙ্কুক আর তের ফোনে শত শত মিস কল, কিন্তু সেটা দেখার কেউ নেই। মাটিতে মুখ থুবড়ে পড়ে থাকা জাঙ্কুক এক সময় ধীরে ধীরে চোখ খুলল। আশেপাশের সাপগুলো ওর থেকে দূরত্ব বজায় রেখে মাথা উঁচু করে দেখছে ওকে, কিন্তু কেউ কাছে আসছে না। জাঙ্কুক কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে, কিছুই মনে পড়ছে না ওর। হঠাৎ করে সাপগুলোর থেকে দৃষ্টি ফিরিয়ে ঘাড় ঘুরিয়ে ডান দিকে চোখ ফেরালো ও, আর চোখ ফেরাতেই দেখতে পেল তের নিথর দেহটা। হতচকিত হয়ে দ্রুত পায়ে উঠে দাঁড়িয়ে দৌড়ে সেদিকে গেল জাঙ্কুক। মাটিতে উবুর হয়ে পড়ে আছে তে। জাঙ্কুক গিয়ে হাঁটু গেড়ে বসে তেকে তড়িৎ গতিতে সোজা করে নিজের দিকে ফেরালো, আর ফিরিয়ে ঝটকা খেলো ও। তের গলার ওপর ওরে ছবলের দাগ, সে জায়গাটা নীল হয়ে আছে, রক্ত পড়ে শুকিয়ে উঠেছে। কামড়ের জায়গার আশেপাশের শিরা উপশিরাগুলো নীলবর্ণ ধারণ করেছে। সমস্ত কিছু মনে পড়ে গেল ওর। নিজের করা এত বড় ভুলের কারণে জাঙ্কুক যেন অর্ধসাগরে পড়লো। হতভম্ব হয়ে চেয়ে রইল ওর তের নিথর দেহের মুখ পানে। বিড়বিড় করতে লাগলো ও, তে তে রে, আমি কি করলাম? এটা কি করলাম আমি? আমার তে তে চোখ খোল রে পাখি। তের ঠান্ডা হয়ে যাওয়া দেহ স্পর্শ করে জাঙ্কুকের চোখ ঝাপসা হয়ে এলো। দুইটা অসহায় হয়ে কুচকে এলো ওর। তের মুখটা আলতো করে ধরে মুখের ওপর হাত বুলাতে বুলাতে তেকে ডাকতে থাকলো ও, সোনা রে, আমার কলিজার টুকরা, চোখ খোল রে পাখি। আমি কি করলাম এটা? আমার জান, আমার তে, চোখ খোল রে ময়না আমার। আর এরপর ডুকরে কেঁদে উঠে তের নিস্তেজ মুখের উপর নিজের মুখখানা ধীরে ধীরে রেখে চরম বেদনা মেশানো এই চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ল জাঙ্কুক। ওর চিৎকারে ঝোপঝাড়ের সমস্ত শৈশবগুলো সচকিত হয়ে গেল। জাঙ্কুকের থেকে একটা নিরাপদ দূরত্বে সরে গেল ওরা সবাই। খানিকক্ষণ পর জাঙ্কুক কান্না থামিয়ে তেকে মাটিতে শোয়ালো। তারপর শেষ আশা নিয়ে নিজ দেহটা ঝুঁকিয়ে কান পাতালো তের বুকে। ওর প্রাণের স্পন্দন শোনার চেষ্টায়, আর মনে মনে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করতে থাকলো যেন তিনি ওকে নিরাশ না করেন। ওর প্রাণ প্রিয় স্ত্রী যেন ওকে ছেড়ে চলে না যায়, ওর কাছেই যেন থেকে যায়। খানিকক্ষণ বুকের উপর কান পেতে থাকার পর হৃদস্পন্দনের ক্ষীণ শব্দ কানে এলো জাঙ্কুকের। আর ততক্ষণ হতচকিত হয়ে তের বুক থেকে মাথা সরিয়ে নিয়ে দ্রুত গতিতে ওকে দু হাতে উঠিয়ে কোলের ভেতর নিয়ে সাদা দেয়ালের উপর নিচে ডান হাতটা মেলে ধরলো জাঙ্কুক। জাঙ্কুকের হাতের স্পর্শে দরজাটা খুলে গেল সাথে সাথেই। এরপরই তেকে নিয়ে দৌড়ালো ও ল্যাবের ভেতর। দৌড়ে গিয়ে ল্যাবের এআই ভয়েসকে কমান্ড করলো স্ট্রেচার ওপেন করতে। সাথে সাথেই মেঝে ফাঁক হয়ে একটা বিশাল আকৃতির বক্স উঠে এলো, আর সেই বক্সটা ভাঁজ ভেঙে ভেঙে পরিণত হলো একটি স্ট্রেচার। জাঙ্কুক তেকে নিয়ে স্ট্রেচারের নরম ফোমের উপর শুয়ে দিল, আর তারপর স্ট্রেচারের মাথার কাছে থাকা স্বচ্ছ কম্পিউটার স্ক্রিনে টাচ করে কয়েকটা ফাংশন চালু করে দিল। তখনই স্ট্রেচারের চারপাশ থেকে 20টার মতো রোবটিক যন্ত্রাংশ বেরিয়ে আসলো। এরপর জাঙ্কুক মৌমাছির কুঠুরির মতো বক্সগুলো থেকে দ্রুত পায়ে নির্দিষ্ট কতগুলো লিকুইড নিয়ে ভিন্ন ভিন্ন সিরিজের ভেতর প্রবেশ করালো, আর তারপর সেই সিরিজগুলো লাগিয়ে দিল স্ট্রেচার থেকে বের হওয়া যন্ত্রাংশগুলোর মাথায়। এরপর স্ট্রেচারের মাথার কাছে থাকা কম্পিউটার স্ক্রিনে স্পর্শ করে কমান্ডো দিতে সমস্ত সিরিজের সুইচগুলো একসাথে তেল শরীর ভেদ করে মাংস শিরা উপশিরার ভেতর ঢুকে গেল। আর সাথে সাথে স্ট্রেচারের উপরে ভয়ানকভাবে লাফালাফি করে ছটফট করতে থাকলো তে। জাঙ্কুক চোখ মুখ শক্ত করে সে দৃশ্য দেখতে থাকলো। ওর কাছে আর কোনো রাস্তা নেই এটা করা ছাড়া। নিজের ভেনমের অ্যান্টিভেনম নেই ওর কাছে। ছোটবেলার কামড়ের ভেনমটা ব্ল্যাক মেম্বার ছিল, কিন্তু এখন সে ভেনমটা বদলাতে বদলাতে সম্পূর্ণ নতুন এক ভেনম সৃষ্টি হয়েছে, যার কোনো অ্যান্টিভেনম নেই। আর ও নিজেও অ্যান্টিভেনম তৈরি করতে পারেনি, কিন্তু তেকে বাঁচাতে একটা শেষ চেষ্টা করলো ও। তের শরীরে দেওয়া ফ্লুইডগুলো জাঙ্কুকের শরীরে বিভিন্ন রকম ফ্লুইডের সংস্করণ। এত যাবৎকাল নিজেকে সুস্থ করতে আর নিজের ভেনমের অ্যান্টিভেনম তৈরি করতে যতবার পদক্ষেপ নিয়েছিল ও, ততবারই কিছু ফ্লুইড ক্রিয়েট করে ফেলেছিল, যার একটাও ওর উদ্দেশ্য সফল করতে পারেনি। কিন্তু সেগুলো সব যত্নে রেখে দিয়েছিল জাঙ্কুক এতদিন, আর আজ সেগুলোই ব্যবহার করেছে। ও জানে না এতে তে বাঁচবে কিনা, ওর কোনো ধারণা নেই এ বিষয়ে। এটাই তেকে বাঁচানোর প্রথম আর শেষ উপায়। যে পরিমাণ ভেনমের উপস্থিতি তের শরীরে ও দেখছে, তাতে তে যে এখনো বেঁচে আছে সেটাই আশ্চর্য একটা ব্যাপার। জাঙ্কুক স্ট্রেচার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে তের এই ছটফটানি দেখতে থাকলো। জলদার শক্ত ওর হাত দুইটা মুষ্টিবদ্ধ, চোখের কোনায় বাষ্প। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ওইভাবেই রেখে চলে আসলো বেডরুমে। কাবার্ড থেকে একটা ট্রাউজার বের করে পড়লো। তারপর আবার ল্যাবে এসে একটা কম্পার্টমেন্ট থেকে কয়েকটা বিশালাকার সাদা রঙা তরল ভর্তি চারকোনা ব্যারেল বের করলো। আর তারপর স্ট্রেচারে ছটফটরত তের দিকে একবার
পাকিয়ে ব্যারেটগুলো দুই হাতে উঁচু করে নিয়ে চলল রিপোর্টারদের আবাসস্থলের দিকে। চোখ মুখ ভয়ানক রকমের শক্ত হয়ে আসে জাঙ্কুকের। নিজেকে ওর এই মুহূর্তে শেষ করে দিতে ইচ্ছে করছে, কিন্তু সেটা সম্ভব না। ল্যাব থেকে বেরিয়ে ঝোপঝাড়পূর্ণ রিপোর্টারদের আবাসস্থলে পা রাখলো ও চারপাশটা একবার শেষবারের মতো মন করে দেখে নিল। বুগামের তৈরি করা এই অসম্ভব সুন্দর রিপোর্টারদের অভয়ারণ্য বাগানটা ও দেখে নিল শেষবারের মতো। কত রকমের দুষ্প্রাপ্য গাছপালা দিয়ে ভরে আছে এই সমস্ত এলাকাটা, তার হিসাব নেই। কত শত ধরনের সরিষাপ এইখানে বসবাস করছে, বংশ বিস্তার করেছে এত বছর ধরে, তারও কোনো হিসাব নেই। জাঙ্কুক বড় করে একটা শ্বাস টানলো আর তারপর হাতে করে আনা ব্যারেটগুলোর থেকে দাহ তরলগুলো ঢালতে লাগলো সমস্ত বাগান জুড়ে। এই নেশা ও আর নিজের কাছে রাখবে না, তাতে ওর যা হয় হবে। আজ ওরতে ল্যাবের ভেতর মৃত্যু পথযাত্রী হয়ে শুয়ে আছে স্ট্রেচারে, শুধুমাত্র ওর এই ভয়ঙ্কর নেশার জন্য। প্রতিবার এই সাপগুলোর ছয় ট্রিগার্ড হয় ও আরো সমস্ত হিংস্রতা আগের মতো করে ফিরে আসে ওর কাছে। সিঙ্গাপুর এই একই কাজ হতো ওর সাথে। ওর সংগ্রহের সমস্ত সাপগুলোকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিয়ে শুয়ে থাকতো ও সমস্ত রাত জুড়ে। আর প্রতিবারই ওর হিংস্রতার পরিমাণ বেড়ে যেত চক্রবৃদ্ধ হারে। সাপগুলোর এই বিষাক্ত ছবল ওর কাছে ছিল মাদকের মতো, যা না পেলে ওর মাথায় কাজ করতো না। এই অভ্যাস ওর হয়েছিল সে প্রথম থেকেই। আর না, আর এটাকে প্রশ্রয় দিবে না ও। আজও ধ্বংস করে দেবে সব, আর কিছুই রাখবে না। ওর কারণে ওর দিয়ে দুইবার মৃত্যুর মুখে পতিত হলো। আর এখন সে বাঁচবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এই জঙ্গল কোনো কাজে আসবে না ওর, আর এসবের কোনো মূল্য নেই এখন আর ওর কাছে। সব শেষ হয়ে যাক, সব পুড়ে খারাপ হয়ে যাক। সমস্ত বাগান জুড়ে কেরোসিন আর পেট্রোল ঢেলে জাঙ্কুক ফিরে এলো আবার দরজার নিকট। আর তারপরে চোখ মুখ শক্ত করে ট্রাউজারের পকেট থেকে একটা লাইটার বের করে জ্বালিয়ে ছুড়ে দিল বাগানটার ভিতর। আর সাথে সাথেই দপ করে জ্বলে উঠলো পুরো বাগানময়, ছড়িয়ে গেল সে আগুনের লেলিহান শিখা। জাঙ্কুকের ইচ্ছা করলো এই আগুনের ভিতর ঝাঁপিয়ে পড়তে। এই জীবন আর ভালো লাগছে না ওর, মুক্তি চাইও এই জীবন থেকে। জ্বলতে থাকা গাছপালার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ও ল্যাবের ভিতর এগিয়ে দরজা আটকে দিয়ে তের পাশে বসলো। তের ছটফটানি এখন একেবারে নেই, স্থির হয়ে গেছে তে একেবারে। কম্পিউটার স্ক্রিনে তের হার্টবিট দেখলো জাঙ্কুক, ক্ষীণ গতিতে চলছে সেটা। যে কোনো সময় হয়তো তের জীবন দপ করে নিভে যাবে একেবারে। চোখের সামনে মুমূর্ষ থেকে এইভাবে পড়ে থাকতে দেখে জাঙ্কুকের নিজেকে এই মুহূর্তে প্রচন্ড রকম অসহায় লাগলো। দেয়ালের ওপাশে এখনো আগুন জ্বলছে। ও স্ক্রিনে তের হৃদস্পন্দনের দিকে তাকিয়ে রইল। শুধু একটা বার ওই ইসু নিচু হয়ে বয়ে চলা দাগটা যদি সোজা হয়ে যায়, সাথে সাথেই ও ওই আগুনের ভেতর নিজেকে সঁপে দেবে। ওর তের যদি কিছু হয়ে যায়, তবে ওর আর বেঁচে থাকার কোনো কারণ থাকবে না এই পৃথিবীতে। খানিকক্ষণ পর জাঙ্কুকের বুকটা কাঁপিয়ে দিয়ে হঠাৎ করে কম্পিউটার স্ক্রিনে বয়ে চলা উঁচু নিচু দাগটা সোজা হয়ে একটানা বিপ শব্দ করে এগিয়ে যেতে থাকলো। জাঙ্কুকের বুকের ভেতরটা ভেঙে গুড়িয়ে গেল যেন। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল ও তের মুখ পানে। তীব্র ব্যথায় বুকটা ঝাঁঝরা হওয়ার উপক্রম হলো ওর। শেষবারের মতো তের ওই নিস্তেজ হয়ে যাওয়া মায়া ভরা মুখটাকে মন ভরে দেখে নিয়ে দু হাত দিয়ে তের মুখে হাত বুলালো জাঙ্কুক। কিন্তু ওর হাত দুইটা অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। প্রাণ ভরে ওর তেকে ও একটু ছুঁয়ে দিতে পারলো না। হাত দুটো যেন কোনোভাবেই তেকে স্পর্শ করার সমাপ্তি টানতে চাইছে না, কোনোভাবেই তারা তৃপ্ত হতে চাইছে না। চোখ থেকে পানি আসতে চাইলো জাঙ্কুকের। কাপা হাতটা তের সারা মুখে বুলিয়ে দিয়ে শরীরটা ঝুঁকিয়ে তের কপালে চুমু ফেলে ও। আর তখনই তের মুখের ওপর টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো জাঙ্কুকের চোখ থেকে। তের জল বেয়ে সেটা গড়িয়ে পড়লো বিছানার উপর। তারপর আবার সোজা হয়ে বসলো জাঙ্কুক। তের নির্লিপ্ত মুখখানায় আরো একবার কাপা হাতটা বুলিয়ে দিয়ে স্ট্রেচার থেকে উঠে দাঁড়ালো ও। আর এরপর ধীর পায়ে ল্যাবের পাশে দাউ দাউ করে যারা আগুনের উদ্দেশ্যে পা বাড়ালো ও। কয়েক পা যাওয়ার পর জাঙ্কুকের চোখের পানি আর বাধা মানল না। অঝোর ধারায় সেগুলো জাঙ্কুকের রুক্ষ চোয়াল বেয়ে গড়িয়ে পড়তে থাকলো নিচে। মুখে ফুটে উঠলো ওর বেদনার নিদারুণ ছাপ। চোখ দুইটা এমন বিচ্ছেদ মানতে না পেরে যেন তীব্র ব্যথায় কুঁচকে গেল। কিন্তু জাঙ্কুকের সে বুক ফাটা কান্নায় কোনো শব্দ হলো না। সমস্ত কান্নার আওয়াজগুলো গলা পাকিয়ে ঠেলে উঠে গলাতেই রয়ে গেল। অসহ্য রকম যন্ত্রণা শুরু হলো জাঙ্কুকের বুকের মাঝখানটাতে। মনটা খুব করে চাইল তের ওই স্নিগ্ধ মুখটার দিকে আরো একবার চোখটা ঘোরাতে, কিন্তু ওর দেহটা ঘুরলো না। চোখ মুখ শক্ত করে দৃঢ় পায়ে হেঁটে চললো ওই সেই সহস্র রচিত দাবানলের দিকে। রিপোর্টারদের ল্যাবে ঢোকার আগ মুহূর্তে এসে দাঁড়িয়ে গেল জাঙ্কুক। তারপর মাথা তুলে ছাদের দিকে দৃষ্টিপাত করলো ও সৃষ্টিকর্তার উদ্দেশ্যে। চোখ দুইটা বন্ধ করে ক্ষমা প্রার্থনা করলো ও নীরবে সৃষ্টিকর্তার নিকট শুধু এই কথাগুলোই আওড়াতে থাকলো। ইয়া রব, আমার প্রয়োজন নেই আর এই জীবনের। এই হাত দুটোকে আর কোনো মৃত্যুর জন্য দায়ী করতে চাই না আমি। আমার প্রিয়তমা স্ত্রী আমার তে আজ আমার কারণে এই পৃথিবী ছেড়েছে। যাকে এত এত ভালোবেসেছি আজ তাকেই আমি শেষ
করে ফেললাম নিজের হাতে, খুন করেছি আমি ওকে, আমার কোনো ক্ষমা হয় না। আর এখন আমি যা করতে চলেছি তার জন্য জাহান্নাম চিরকালের জন্য নির্ধারিত হয়ে যাবে আমার জন্য। কিন্তু আমি আর চাই না এই জীবন, অনেক সহ্য করেছি, আর পারছি না ইয়া রব, আর ধৈর্য নেই আমার। ক্ষমা করবেন আপনি আমাকে। সৃষ্টিকর্তার দেওয়া জীবনটাকে নিজের হাতে শেষ করতে এগিয়ে চলল জাঙ্কুক। জীবনের ওপর আর কোনো মায়া কাজ করছে না ওর, পরিবারের কারো কথাই ওর মনে আর দাগ টানতে পারছে না। সব শেষ হয়ে গেছে ওর, আর কিছুই বাকি নেই। আকাশের দিক থেকে ধীর গতিতে চোখ নামালো জাঙ্কুক। এই পৃথিবীর কাছে ওর আর কিছু চাওয়ার নেই, প্রয়োজন নেই আর ওর এমন পৃথিবীর। একটা দীর্ঘশ্বাস ফেলে শেষবারের মতো নিজের মনের চেষ্টা মেটাতে দূর থেকে একবার নিজের প্রিয়তমা স্ত্রী, নিজের ভালোবাসার দিকে চোখ ফেরালো জাঙ্কুক। আর ফেরাতেই হতভম্ব হয়ে গেল ও। কম্পিউটার স্ক্রিনে বয়ে চলা সরলরেখাটা আবারও উঁচু নিচু হয়ে তালে তালে বয়ে চলে তের প্রাণের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। আর সেটা দেখে জাঙ্কুকের ছুটে যাওয়া প্রাণ যেন ধরে ফিরে এলো। খুশিতে আত্মহারা হয়ে ডুকরে কেঁদে উঠল ও। স্বস্তির শ্বাস ছেড়ে মেঝেতে হাঁটু গেড়ে ওইখানেই বসে পড়ল জাঙ্কুক। তারপর আকাশের দিকে মুখ তুলে উচ্চস্বরে বলে উঠল, ইয়া আল্লাহ, অসীম দয়া আপনার, কোটি কোটি শুকরিয়া আপনার প্রতি। সারা জীবন শুকরিয়া আদায় করলেও আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কখনো শেষ করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন আপনি, আমার করা সমস্ত পাপ কর্ম ক্ষমা করবেন আপনি। আমার কোনো অপকর্মের প্রভাব যেন আমার তের উপর না পড়ে ইয়া রব। আমার স্ত্রী, আমার কলিজাকে আপনি ফিরিয়ে দিয়েছেন আমার কাছে, আপনার অশেষ রহমত, তাকে আপনি দীর্ঘ হায়াত দান করুন ইয়া রব। আর এরপরে মেঝে থেকে উঠে ও দৌড়ে চলে গেল স্টেশনের নিকট। আর তারপর স্বয়ংগত তেকে জড়িয়ে ধরে উন্মাদের মতো চুমু খেতে লাগলো ওর সমস্ত মুখে। তের শ্বাস চলছে আবার স্বাভাবিকভাবে, হৃদযন্ত্র স্পন্দিত হচ্ছে আবার রিদমিক গতিতে। স্বল্প সময়ের জন্য হৃদস্পন্দন থেমে গিয়েছিল ওর, কিন্তু মস্তিষ্ক সচল ছিল। খানিকক্ষণ হৃদযন্ত্র বন্ধ হয়ে আবারও গতি ফিরে পেয়েছে। জাঙ্কুক নিজের মুখখানা তের মুখের উপর রাখলো। তের ঠান্ডা নিঃশ্বাসটাকে নিজের মুখের উপর অনুভব করতে থাকলো ও। তারপর নিজেও এক সময় স্টেশনের উপরে উঠে তের পাশে তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। শরীর মন সবই ক্লান্ত ওর। তের হাতটা নিজের মুঠিতে নিয়ে নিজের ঠোঁটের উপর তের হাতের উপর ভাগটা চেপে ধরে রইল। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ও যে ওর তের প্রাণনাশের কারণ হতে চলেছিল তার জন্য নিজেকে মনে মনে ধিক্কার দিতে লাগলো ও। আর অপর পাশে এতদিনের যত্নে পেলে পুষে রাখা রিপোর্টারের বাগানটা জলে পড়ে আঙ্গার হতে থাকলো।